সোভিয়েত ইউনিয়নে যখন প্রথম বলা যেতে পারেন এই মার্ক্সীয় জ্ঞানচর্চা, মার্ক্সীয় বিদ্যাচর্চা এসব যখন শুরু হলো, তো তখন একেবারে গোড়া থেকেই একটা ব্যাপার লক্ষ্য করার ছিল। সেটা কেন হয়েছিল আমরা হয়তো যথার্থ ঐতিহাসিক প্রেক্ষাপটটা যদি মাথায় না রাখি আমরা ঠিক বুঝতে পারবো না। সেটা হচ্ছে এই রকমের যে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, তার আদর্শ হচ্ছে মার্ক্সবাদ, এবং তার উদ্দেশ্য হচ্ছে এমন একটা ব্যবস্থা গড়ে তোলা যেখানে সমস্ত রকমের অসাম্য, সমস্ত রকমের অনাচার, সমস্ত রকমের অবিচার, সমস্ত রকমের শোষণ তার অবসান হবে। এই রকমের একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এটা তৈরি হলো এই রাষ্ট্রটা। এবং এই রাষ্ট্র ব্যবস্থার মতাদর্শগত ভিত্তি হিসেবে বলা হলো যে মার্ক্সের শিক্ষা, মার্ক্সের লেখা, মার্ক্সের ভাবনা, এটাই হচ্ছে এই সমাজতান্ত্রিক রাষ্ট্রের মতাদর্শগত ভিত্তি। এখন এই যে মার্ক্সের ভাবনা, মার্ক্সের দর্শন এটাই হচ্ছে মতাদর্শগত ভিত্তি, এই কথা যখন বলা হলো তার আসল মানেটা কি? মানেটা দাঁড়ালো যারা নাকি ধরুন সোভিয়েত ইউনিয়নে বিদ্যাচর্চা বা জ্ঞানচর্চার সঙ্গে যারা গভীরভাবে যুক্ত ছিলেন একেবারে শুরু থেকেই, তারা একটা কথা বললেন যে মার্ক্সীয় দর্শনের মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে বস্তুবাদ। ভাববাদের বিরুদ্ধে বস্তুবাদের যে আপনার মানে বস্তুবাদকে একটা বিকল্প দর্শন হিসেবে প্রতিষ্ঠা করা, সেটাই হচ্ছে মার্ক্সবাদের মূল ভিত্তি। অর্থাৎ কিনা যেখানে ধরুন আপনার কোনো রক্ষণশীল ভাবনা চিন্তা থাকবে না, যেখানে ধরুন নাস্তিকতাকে একটা বৈধতা দেয়া হবে, যেখানে ধরুন ঈশ্বর ভাবনার কোনো স্থান থাকবে না, অর্থাৎ একটা নিপাট বস্তুবাদী দর্শন। এইটাই হচ্ছে মার্ক্সবাদের দার্শনিক ভিত্তি। এটা নিয়ে কোনো প্রশ্ন ছিল না, প্রশ্ন তো ছিলই না, বরং যেটা ঘটলো সেটা হচ্ছে, এটা আমাদের বুঝতে হবে, তখন সবে একটা তরুণ একেবারে নবীন বলতে পারেন রাষ্ট্র তৈরি হয়েছে। সেখানে কিভাবে সমাজতন্ত্র কোন পথে যাবে, কিভাবে তৈরি, কারোরই কোনো ধারণা নেই। তো সুতরাং যেভাবেই হোক না কেন মার্ক্সীয় দর্শনের বস্তুবাদী ভিত্তিকে, বস্তুবাদী যে ভাবনাকে, সেটা মানুষের চেতনার স্তরে পৌঁছে দিতে হবে। আমাদের রাশিয়াতে সেই সময় সাধারণ মানুষের মধ্যে প্রবল প্রভাব হচ্ছে ধর্মভাবনা, চার্চের একটা প্রভাব ছিল, মানুষ সাধারণভাবে অশিক্ষিত। তো অশিক্ষিত মানুষ, ধর্মভাবনা, কুসংস্কার এগুলো গোটা দেশের মধ্যে যথেষ্ট পরিমাণে তখন প্রভাবশীল। সুতরাং তাকে সরিয়ে দিয়ে আমাদের বস্তুবাদী দর্শন, বস্তুবাদী চেতনা মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। এইটা করতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে তরুণ, সব একেবারে তরুণ একগুচ্ছ মানুষ তারা এগিয়ে এলেন এই বস্তুবাদী দর্শন, বস্তুবাদী ভাবনাকে ব্যাপকভাবে প্রচার করা। এবং এই ব্যাপকভাবে প্রচার করতে গিয়ে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হলো। এটা একেবারে গোড়ার দিকে 1924 সালে, সেটার নামই ছিল সোসাইটি অফ মিলিট্যান্ট মেটেরিয়ালিস্টস, অর্থাৎ জঙ্গি বস্তুবাদীদের একটা সংগঠন। এবং এই সোসাইটি অফ মিলিট্যান্ট মেটেরিয়ালিস্টের মতো আরও ছোট 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 সব প্রতিষ্ঠান গজিয়ে উঠল গোটা সোভিয়েত ইউনিয়ন জুড়ে। এবং তার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু কেউ মানে হেজিবেজি লোক ছিলেন না, তারা সব প্রথিতযশা সেই সময়কার মার্ক্সীয় দর্শনে যথেষ্ট পণ্ডিত মানুষ। যেমন ধরুন তার সঙ্গে যুক্ত ছিলেন লিওন ট্রটস্কি, বুখারিন, রিয়াজানভ, তারপরে বিশিষ্ট ইতিহাসবিদ, মার্ক্সীয় ইতিহাস, যাকে বলা হয় যে মানে সোভিয়েত ইউনিয়নে মার্ক্সীয় ইতিহাস চর্চার পথিকৃৎ যাকে বলা হয় পক্রভস্কি। তো এই পক্রভস্কি, রিয়াজানভ, ট্রটস্কি, বুখারিন এরা সবাই এই বস্তুবাদী ভাবনাকে ছড়িয়ে দেওয়ার কাজে তারা ব্রতী হলেন। এই পর্যন্ত কোনো গোলমাল ছিল না। গোলমাল কথাটা বললে হয়তো ভুল হবে, মানে এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু এইবার গোড়া থেকেই এই বস্তুবাদের চেহারাটা কি হবে,
মার্ক্সীয় দর্শনে বস্তুবাদ বলতে কি বোঝায় এইটা নিয়ে কিন্তু প্রথম থেকেই একটা বিতর্ক বেঁধে গেল। সেই বিতর্কে যে দুটি নাম বারবার করে উঠে আসে তিনি হচ্ছেন একজন মহিলা এল.আই. আক্সেলরোদ। এই এল.আই. আক্সেলরোদের সঙ্গে আরেকজন, তার নাম হচ্ছে আব্রাম দেবোরিন। এই দেবোরিন বনাম আক্সেলরোদ, এই দুজনের মধ্যে প্রথম থেকেই একটা বিতর্ক, একটা বিরোধ তৈরি হলো। এই বিতর্কটা কি নিয়ে? উভয় পক্ষই মনে করছেন যে মার্ক্সীয় দর্শনের মূল ভিত্তি হচ্ছে বস্তুবাদ, কিন্তু উভয় পক্ষের মধ্যে একটা বড় রকমের তফাৎ ছিল। তফাৎটা কোথায়? আক্সেলরোদ এবং তার অনুগামীরা তারা বললেন যে বস্তুবাদ মানে হচ্ছে আমরা যেটা ইন্দ্রিয় গ্রাহ্য যে জগৎ, বস্তু জগৎ, প্রকৃতি জগৎ, এইটার থেকেই আমাদের সমস্ত রকম জ্ঞানের উৎস, এইটাকেই আমাদের প্রাধান্য দিতে হবে, এটাকেই আমাদের গুরুত্ব দিতে হবে, এই কথাটা তারা বললেন। আর দেবোরিন এবং তার অনুগামীরা প্রথম থেকেই বললেন যে হ্যাঁ, আমরা এটা মানছি, এই যে বস্তু জগৎ, ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, তাকে প্রাধান্য দিতে হবে, কিন্তু সেটাই শেষ কথা নয়। আমাদের এটা বুঝতে হবে তার সঙ্গে মানুষের, অর্থাৎ ব্যক্তি কিভাবে জ্ঞানটা আহরণ করছে, ব্যক্তি কিভাবে বস্তু জগৎকে দেখছে, ব্যক্তির দেখা, ব্যক্তির পর্যবেক্ষণ, এইটাও কিন্তু কোনোভাবে উপেক্ষা করলে চলবে না। অর্থাৎ ব্যক্তির চেতনা, ব্যক্তির যে একটা ভূমিকা, এই জ্ঞানের, এই বস্তুবাদী যে পৃথিবী, বস্তু জগৎ, ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, এই দুটোর মধ্যে যে একটা বলতে পারেন একটা দ্বান্দ্বিক সম্পর্ক আছে। আমার উৎস হচ্ছে জ্ঞানের জগতের উৎস হচ্ছে ওই বস্তুবাদী জগৎ, কিন্তু সেটাকে যখন জ্ঞানে রূপান্তরিত হচ্ছে সেখানে কিন্তু আমার চেতনার একটা ভূমিকা আছে। এইটাই ছিল বিতর্ক, এবং এই বিতর্কটাকে বলা হতো সেই সময়, সেটা হচ্ছে যান্ত্রিক বস্তুবাদ বনাম দ্বান্দ্বিক বস্তুবাদ। যান্ত্রিক বস্তুবাদের প্রবক্তা হচ্ছেন আক্সেলরোদ, আর দ্বান্দ্বিক বস্তুবাদের প্রবক্তা হচ্ছেন দেবোরিন। এখন এই যে বিতর্কটা, এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে জায়মান ছিল, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এখন যে তথ্যগুলো আমরা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে এই বিতর্কটা মানে এক একটা সময় রীতিমতো তিক্ততার পর্যায়ে চলে যায়, কিন্তু সেই তিক্ততাটা যখন পর্যায়ে পৌঁছচ্ছে তখন কিন্তু আক্সেলরোদ আর সেই সময় মানে বলতে পারেন তিনি আর সেই অতটা গুরুত্বপূর্ণ নন। আরও অনেকে উঠে আসছেন সোভিয়েত ইউনিয়নে, যারা কিন্তু ওই আক্সেলরোদেরই মোটামুটি তার অনুগামী বলতে পারেন, তার ভাবনা চিন্তার শরীক। অর্থাৎ গোটা 20-এর দশক জুড়ে, এটা যদি আমরা খেয়াল করি, 24-এর দশকে সোসাইটি অফ মিলিটারি মেটেরিয়ালিস্ট তৈরি হচ্ছে, 1929 সাল পর্যন্ত যে ঘটনাটা ঘটছে সোভিয়েত ইউনিয়নে, সেটা হচ্ছে একটা প্রবল তীব্র বৌদ্ধিক বিতর্ক চলছে সোভিয়েত দর্শনের ক্ষেত্রে, যে আমরা কোনটাকে প্রাধান্য দেব, প্রকৃতি জগৎ সেটাই বড় কথা, নাকি সেখানে মানুষেরও চেতনার খানিকটা ভূমিকা আছে। ফলে দেবোরিন এবং আব্রাম দেবোরিন দীর্ঘকাল পর্যন্ত সোভিয়েত একাডেমি অফ সায়েন্সের তিনি সদস্য ছিলেন, এবং সোভিয়েত ইউনিয়নে তিনি একটা অসম্ভব মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তিনি তাকে মানে তার স্থান ছিল। তো দেবোরিনের সঙ্গে আক্সেলরোদ আস্তে 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 তিনি তার বলতে পারেন ভূমিকাটা আর সেরকম অতটা গুরুত্বপূর্ণ রইল না। কিন্তু আক্সেলরোদের পরে আরও একাধিক ব্যক্তি সোভিয়েত দর্শনের জগতে সোভিয়েত মার্ক্সবাদের অনুশীলনের ক্ষেত্রে উঠে এলেন, যারা কিন্তু হলেন দেবোরিন বিরোধী। তাদের বক্তব্য ছিল, এবং এই দেবোরিন বিরোধী হওয়ার একটা বড় কারণ ছিল যে মোটামুটি এইরকম সময়তেই একটা বই বেরোচ্ছে, সেই বইটার নাম আমরা সবাই জানি, বই বললে কথাটা একটু ভুলই হবে, সেটা হচ্ছে এঙ্গেলসের ডায়ালেকটিক্স অফ নেচার। এঙ্গেলসের ডায়ালেকটিক্স অফ নেচার এটা ছিল একটা পাণ্ডুলিপি, এটা এঙ্গেলসের জীবদ্দশায় প্রকাশিত হয়নি, এটা পাণ্ডুলিপির আকারে উনি লিখে গিয়েছেন। সেই পাণ্ডুলিপিটি বিভিন্ন টিকা মন্তব্য সহযোগে সেই
সেটি প্রকাশিত হলো এই 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 যখন এই বিতর্কটা চলছে। এবং তাতে যারা দেবরিন বিরোধী তারা কিন্তু এই কথাটা বললেন যে আমাদের এখানে বলতে পারেন আমাদের হাতিয়ার হচ্ছে এই এঙ্গেলসের ডায়ালেকটিক্স অফ নেচার। এবং এঙ্গেলসের ডায়ালেকটিক্স অফ নেচার পড়লে যেটা বোঝা যাচ্ছে উনি কিন্তু এই প্রকৃতি জগৎটাকেই প্রধানত এইটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। ওই আপনি যদি ওই সব কথা বেশি বলেন যে মানুষের চেতনা, মানুষের জ্ঞান, মানুষের নিয়ামক ভূমিকা এসব কথা বলতে যান, তাহলে কিন্তু আপনি একভাবে কোনো না কোনোভাবে আপনি ভাববাদের খপ্পরে আপনি পড়ে যাবেন, এই কথাটা বলা হলো। কিন্তু শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 1929 সালের শেষে, এবং এটাও একটা বলতে পারেন ইতিহাসের একটা পরিহাস, সেটা আমি পরে আসব, যে 1929 সালে শেষে সোভিয়েত মার্ক্সবাদের অনুশীলনে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এইরকম, দেবরিন এবং দেবরিনপন্থী যারা তারাই কিন্তু তাদের বিরোধী পক্ষকে মোটামুটি তাদেরকে প্রায় একঘরে করে ফেললেন। দেবরিন এবং দেবরিনপন্থীরা তারাই জয়ী হলেন, সোভিয়েত একাডেমি অফ সায়েন্সের বিভিন্ন জায়গা তারাই অধিকার করলেন, এবং শুনে মনে হবে যে 1929 সালে দেবরিনের জয় হলো। অর্থাৎ এই যে যান্ত্রিক বস্তুবাদ বনাম নান্দিক বস্তুবাদ, যেটা আকসেল রোদ এবং দেবরিনকে নিয়ে যে ঝগড়াটা শুরু হয়েছিল, সেই ঝগড়াটা যেন একটা নিরসন হলো। যান্ত্রিক বস্তুবাদীরা পিছু হটলেন, দেবরিনপন্থীরা জয়ী হলেন, এবং 1929 সালে এইটাই দাঁড়িয়ে গেল তাহলে সোভিয়েত দর্শন বা সোভিয়েত মার্ক্সবাদের গতিমুখ তৈরি হয়ে গেল। কিন্তু যে কথাটা আমি বলছিলাম, এটাই একটা অদৃষ্টের পরিহাস যে 1929 সালে যেই দেবরিন এবং তার অনুগামীরা এতটা জায়গা করে নিতে পারলেন, এতটাই প্রভাব বিস্তার করতে পারলেন যে সোভিয়েত একাডেমি অফ সায়েন্সে তারাই সংখ্যাগরিষ্ঠ হিসেবে বিবেচিত হলেন, সেই দেবরিন এবং দেবরিনপন্থীরা কয়েক বছরের মধ্যে তারা কিন্তু সম্পূর্ণভাবে পরাস্ত হলেন, সম্পূর্ণভাবে পরাভূত হলেন, এবং তাদেরকে বলে দেওয়া হলো যে এদের যে ভাবনা চিন্তা, এদের যে দর্শন, এদের যে মার্ক্সবাদ সম্পর্কে এদের যে বিচার, এই বিচার হচ্ছে মারাত্মক রকমের ভুল। তো সেটা কিভাবে হলো সেটা বুঝতে গেলে আমাদের এর পরে যেখান থেকে আমি আলোচনাটা শুরু করব সেটা হচ্ছে, আমি সময়টা বললাম 1929, 1924 সালে লেনিন মারা গেছেন। তো লেনিনের অবস্থানটা কি ছিল এই প্রশ্নে, এটা খুব ভাববার মতো বিষয়, এবং এটা আমরা অনেকেই হয়তো খেয়াল করি না যে লেনিনের এই সব প্রশ্নে লেনিন সরাসরি কখনো এই বিতর্কের মধ্যে উনি কখনো যুক্ত থাকতেন না। কারণ লেনিনের একটা ব্যাপার সবসময় বলা হতো যে যেগুলো আমার বিষয় নয় আমি তার, যেমন ওকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে মায়াকভস্কি কবিতা সম্পর্কে আপনার কি মতামত। তো লেনিন বলেছেন, দেখো ভাই, আমি কবি নই, আমি সাহিত্যিক নই, মায়াকভস্কির কবিতা সম্পর্কে আমার কোনো রায় দেওয়ার আমার কোনো নৈতিক অধিকারই নেই। কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমি মনে করি যে মায়াকভস্কির কবিতা নিশ্চয়ই ভালো, কিন্তু আমার কাছে উনি খুব পছন্দের কবি নন। তো এই কথাটা বলে শেষ করছি, কারণ এই বক্তব্যের সঙ্গে লেনিনের সামগ্রিক যে বলতে পারেন চিন্তার যে বলতে পারেন তার যে চিন্তার কাঠামো, তার যে চিন্তার অভিমুখ, সেটা কিন্তু এর সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। আমি এটুকু বলে থামলাম। আমার এরপরেই লেনিনের এই ব্যাপার অবস্থান কী ছিল সেটা আপনাদের সামনে রাখবার চেষ্টা করব।